নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই নিউজ নাওয়ের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা সবাই জানি যে মেয়েরা আজকাল প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে, কিন্তু আমরা কি জানি যে পুরুষরাও যে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং অপহৃত হচ্ছে। মানে ওদের যে মনের যে আর্তনাদ, ওটা শোনার কেউ নেই। ওরা চুপ করে থেকে না, কন্টিনিউয়াসলি ওরা শুধু মনের দুঃখে ওরা ঘরে একটা কোণায় কোণঠাসা হয়ে পড়েছে। আজকে আমাদের সাথে রয়েছেন এমনই একজন ব্যক্তি, যিনি ছেলেদের, পুরুষদের সেই মনের আর্তনাদ শুনেছে এবং শুনে ওটার পক্ষেই উনি কথা বলছেন। আজকে আমাদের সাথে রয়েছেন অল বাংলা মেন্স ফোরামের প্রেসিডেন্ট MRA শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। নমস্কার। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমি আপনাকে এই প্রশ্নটা প্রথমেই জিজ্ঞাসা করতে চাই যে আপনি যখন থেকেই এই পথ চলা শুরু করেছেন, তখন থেকে শুরুতে আপনাকে নিশ্চয়ই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই সমস্যাগুলি কি কি, আপনি কি করে এইগুলি ওভারকাম করেছেন? দেখুন, একটা কথা বলি, জানবেন যখন কোনো একটা কাজে সামান্য হলেও সফলতা আসে, অবশ্যই তো আমাদের এই কাজটা একটু সফলতা এসছে, নয়তো আজকে আমি কলকাতা থেকে ত্রিপুরা এসেছি, আপনারা কেন আমার ইন্টারভিউ করতে এলেন? নিশ্চয়ই একটু পরিচিতি হয়েছে বা সফলতা। কিন্তু জানবেন, মানুষের একটু সফলতা তৈরি হলেই না মানুষ তখন বলার চেষ্টা করে যে আমার এই কাজটা করতে ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি, ভীষণ প্রতিবাদ, ভীষণ প্রতিরোধ। কিন্তু আপনাকে আমি একটা কথা সত্যিই বলছি যে এই কাজ করতে গিয়ে আমি সেভাবে কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ, সমস্যা কখনোই পাইনি। বরং বহু মানুষের সাহায্যের হাত পেয়েছি, নারী পুরুষ নির্বিশেষে, এবং সমাজের সমস্ত স্তরে, সেটা যদি বলেন পুলিশ, প্রশাসন, আইনজীবী, সবার, আরও যারা ধরুন বিভিন্ন রকম, ধরুন ডাক্তারদের, ধরুন মানে লেখক লেখিকা, ধরুন কালচারাল ফিল্ড, সবাই মানে বিভিন্নভাবে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে বাংলার ধরুন যারা নামকরা নারীবাদীও আছেন, যারা মেয়েদের নিয়ে কাজ করেন, তারাও সবাই কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমার এই কাজটার মূল্য দেন, বলেন এই কাজটা করা দরকার ছিল। এবং কখনো কখনো তাদেরও হয়তো আমাদেরকে প্রয়োজন পড়ে যায়, কারণ তাদেরও বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কখনো কখনো এই প্রবলেমে পড়েছেন। কাজে এটা বললে খুব মিথ্যে কথা বলা হবে আজকে এখানে দাঁড়িয়ে যে ভীষণ প্রতিবাদ, ভীষণ প্রতিরোধ, না। কিন্তু একটা কাজ করতে গেলে কী হয় জানেন তো, আসবে বাধা বিপত্তি। কারণ একটা কাজে যদি আপনার এরম হয় না, সবাই আপনাকে বলছে ভীষণ ভালো আপনি দিদি, আপনি ভীষণ ভালো, সেই কাজটার না কোনো মূল্য থাকে না। আপনার যদি একটু প্রতিবাদ, প্রতিরোধ আসে, তবে আপনি বুঝবেন আপনার ভুলটাও কোথায়, তখন আপনি সেই ভুলটা শোধরাতে যাবেন। আজকে যখন অভয়ার ঘটনা ঘটেছিল, তখন বহু মানুষ, মেয়েরাও ছেলেরাও অনেকে আমার বিপক্ষে কথা বলেছেন যে আমি কেন কথা বলিনি। কিন্তু ওনাদের বোধহয় বুঝতে একটু ভুল হয়েছিল যে ওই বিষয়টা বোধহয় আমার কথা বলার বিষয় না। কিন্তু ওই বিষয়ে প্রথম 9 তারিখের পরে 10 তারিখেই প্রথম আমার কিন্তু ফেসবুকে কমেন্ট ছিল, প্রথম বক্তব্য, যে নারী কমিশনকে দেখছি না, মহিলা NGOদের দেখছি না, আমাদের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী কোথায় গেলেন। প্রথম দিন কিন্তু আমি করেছিলাম। কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সোচ্চার হওয়ার কাজ তো আমার নয়, বহু মানুষ আছেন এবং সেটা হয়েওছে। কিন্তু আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, ঠিক তার আগের বছরেই যখন 9th আগস্ট স্বপ্নদ্বীপের সঙ্গে একই ঘটনা ঘটেছিল, যাদবপুরের একটি ছেলেকে মেরে ফেলা হয়েছিল একই দিনে, একই তারিখে, তো তখন আপনারা সবাই ছিলেন। তখন আমরা কথা বলেছি যারা আমরা পুরুষ মানুষ নিয়ে কাজ করি। আমরা তো প্রশ্ন তুলতে যাইনি আপনারা সবাই কেন এত কথা বলছেন না। তখন অনেক কথা শুনেছি, সেই সময় পেরিয়েও এসেছি, কারণ বড় ঝড় উঠলে তো একটু মাথা নিচু করতেই হয়, সেই সময় পেরিয়ে এসেছি। এবং সবাই হয়তো বুঝতেও পেরেছেন যে এরকম নয় যে আমি ওইগুলো সাপোর্ট করি বা আমরা ওগুলো সাপোর্ট করি। ওনারা মাঝে মাঝে কেউ তখন এমন হাবভাব দেখিয়েছেন যেন যিনি ঘটনাটি ঘটিয়েছেন তাকে আমাদের অফিসে লুকিয়ে রাখা হয়েছে বা মাংস ভাত খাওয়ানো হচ্ছে, না। আমরাও সমানভাবেই চেয়েছিলাম তিনি ধরা পড়ুন, এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, তার মানে কোনো একটা সমাধান বেরোক। এবং আপনি জানবেন যে মানুষ কিন্তু তার শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে না, আমরা মনে করি কি এখানে নিরাপদ, মানুষ বাবা মা ছেলে মেয়েকে স্কুলে পড়তে পাঠায়,
একটা ছেলে বা মেয়ে চাকরি করতে যায়, সেখানে যদি তারা নিরাপদ না হয়, তারা আর কোথায় নিরাপদ হবে? তো সেখানে যখন পরপর 2 বছর দুটো এরকম ঘটনা ঘটে যায়, তার থেকে তো লজ্জার আর কিছু নেই। কাজে তার জন্যে নিশ্চয়ই তাদের সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাকেও এটা জানতে হবে যে কোন ব্যাপারে আমি ভীষণ গলা তুলে কথা বলবো আর কোন ব্যাপারে আমার একটা নর্মাল সমর্থন থাকবে। তো তখন অনেক প্রতিবাদ প্রতিরোধ এসছে, কিন্তু তাই জন্য এমন নয় যে এই কাজটাও ছেড়ে দেবো, ভেঙে পড়বো, সরে যাব, একেবারেই নয়। আমি আমার কাজটাই করব। ডেফিনেটলি একজন মানুষ হিসেবে সমাজে যে প্রতিবাদগুলো রাখা নিশ্চয়ই রাখবো, কিন্তু তার মানে এটা কোনো দিনও হবে না যে আমি যেই কাজটা করছি সে পুরুষ মানুষের জন্য কাজ করার থেকে বিরত হয়ে, বা পুরুষ মানুষও তাদের পরিবারের জন্য কাজ করার থেকে বিরত হয়ে আমি হোল হার্টেডলি মেয়েদের জন্য কাজ করতে চলে যাব। এটা কখনো হতে পারে না, কারণ আমার তো আইডেন্টিটি ওটা। আপনাকে কোনোদিন এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আপনি একজন মেয়ে হয়ে মেয়েদের পক্ষে কেন নন, পুরুষদের পক্ষে কেন? সারাক্ষণ যত ইন্টারভিউ আমার যদি আপনি ভালো করে মন দিয়ে দেখেন, মানে হয়তো কেউ প্রথমেই করে ফেলেছেন, কেউ 10 মিনিট বাদে করেছেন, কিন্তু আমি তাদের একটাই কথা বলি যে আজকে না ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে মেয়েরা যা পেয়েছেন তার পেছনে সিংহভাগ কিন্তু পুরুষের অবদান। আমি যদি শুধু ভারতবর্ষে আসি, আজকে মেয়েদের যে এত আইন, এই লেটেস্ট যে বিএনএসও হলো আইপিসি থেকে, মেয়েদের জন্য আরও যা কিছু হলো, সবে কিন্তু সিংহভাগ পুরুষের অবদান। তাতে মেয়েরা কোথায় কমিটিতে সেভাবে নেই? তো বেশিরভাগটাই পুরুষ। আজকে নারী পাচার যে রক্ষা হয় না, দেখবেন তাতে কিন্তু বেশিরভাগ পুরুষ মানুষ। বরং আমাদের দেশে বা বিদেশেও এই যে মেয়েদের যে র্যাকেট চলে না বিভিন্ন রকম, তাতে কিন্তু মাথায় সব মহিলারা বসে আছেন দেখবেন। নারী পাচার, মানে ওমেন ট্রাফিকিং, মানে সেক্স র্যাকেট, যাই কিছু না, বেশিরভাগ মাথায় মেয়েরা রয়েছেন। কিন্তু সেই মেয়েদের যে উদ্ধার করার ক্ষেত্রে না বেশিরভাগটাই পুরুষ। আর তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা কোনো দিন কেন উঠলো না? আজকে আমি মহিলা হয়ে পুরুষ মানুষের জন্য দাঁড়ালাম বলে তাহলে এই প্রশ্নটা কেন উঠবে? এটা তো হওয়া উচিত ছিল না। কারণ এটাই খুব স্বাভাবিক যে আমি একজন মহিলা হয়ে কথা বললে যেটা গুরুত্ব পায় না, একজন পুরুষ তাদের কথা বললে তাদের গুরুত্বটা সেরকম হতো না। কাজে এই প্রশ্ন আমার ক্ষেত্রে সবসময় যে আমি কেন এটা করে মানে মেয়েদের পক্ষে, আমি মেয়েদের বিপক্ষে কে বললো? কারণ আমরা তো পুরুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি। সে পরিবারে মা আছেন, বোন আছেন, অনেক সময় স্ত্রী আছেন, কারণ যাদের স্বামীরা ফলস কেসে জড়িয়ে পড়ছেন, মেয়েরা আছেন, কত মেয়ে এখন বাবাকে নিয়ে আসেন। তাহলে মেয়েদের জন্য তো কাজ করা সেটা। যেই মেয়েদের রোম্যান্স কমিশন কথা শোনেন না, আইনের কাছে যাদের কোনো মূল্য নেই, থানায় যাদের রিপোর্ট নেন না, তাদের সেই মেয়েদের জন্য কে লড়বে? সে আমরাই তো লড়ছি তখন। একদম টিপিক্যালি যেটা ওনারা বলতে চান, মানে যেটাকে বলে না বধূ কমিশন যদি হয়, ওমেন্স কমিশনটা, তখন সেই মেয়েদের জন্য কাজ করতে পারি না। আর মজার বিষয়টা হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছি অনেক মহিলা আমার সঙ্গে, ঠিক ঝগড়া বলবো না, মানে খানিকটা অধিকারবোধ থেকে বলছেন, দিদি আপনি কেন মেয়েদের জন্য কাজ করবেন না? আপনি ছেলেদের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমাদের মেয়েদের জন্য কীভাবে সেভাবে কেউ করে না। কিন্তু এর থেকে কিন্তু লজ্জার আর কিছু হতে পারে না, জানেন? স্বাধীনতার 75-76 বছরে এসে যদি একথা শুনতে হয়, মেয়েদের জন্য এত আইন, এত প্রকল্প, এত ভাতা, এত সুযোগ সুবিধা করে দেওয়ার পরে যদি শুনতে হয় মেয়েদের জন্য কেউ কাজ করে না, এর থেকে লজ্জার আর কি? এতে তো যারা নারীদের জন্য এনজিও, ওমেন্স কমিশন, নারীবাদী, তাদের কিন্তু ভাবা উচিত এই কথাটা একবার, যে আমার মতন হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে তারা এই দাবি করছেন, দিদি আপনি আমাদের জন্য কাজ করুন। সেটা তো আমি করতে পারি না। তাদেরকে আমি বড় যে রোম্যান্স কমিশনের নাম্বার দিতে পারি বা মহিলা এনজিওর নাম্বার দিতে পারি, কিন্তু তারা না লাস্ট 1 সপ্তাহ না আমি দেখলাম এটা খুব বেড়ে গেছে। আমাকে ফোন করে বলছেন, আমি বলছি না তারা আমার সঙ্গে ঝগড়া করছেন, কিন্তু তারা আমার কাছে একটা দাবি জানাচ্ছেন, মানে এই দাবিটা তাদের, আমি বলছি না সেটা অন্যায় নেয়, কিন্তু তারা আমাকে খুব বলছেন, দিদি আপনি আমাদের জন্য কাজ করুন। কিন্তু সেটা তো আমার পক্ষে করা সম্ভব না, একেবারেই সম্ভব না সেটা। আরেকটা কথা বলবো, আপনি যখন এই পথে যখন এগোচ্ছেন, তখন তো রীতিমতো ঘরের আপনার ফ্যামিলির কাদের সাপোর্ট পেয়েছেন, এবং সাপোর্ট তো ঠিক আছে, আর এর পেছনে তো কিছু আছে না যে সাপোর্ট করছেন না, ওপর থেকে সাপোর্ট করছেন, কিন্তু ভেতর থেকে ওদের একটা মানে কাজ করতে এসে প্রথম কথা তো আমার হাজব্যান্ড না থাকলে এই কাজটাই হতো না। আমার বাবা মা চলে গেছেন অনেক দিন, শ্বশুর শাশুড়ি আছেন প্রচণ্ড ইন্টারেস্টেড, আমার দেওর যারাই সব আছেন, বা এন্টায়ার আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির ফ্যামিলিতে সবাই প্রচণ্ড এই কাজটা নিয়ে উৎসাহিত। মানে যেহেতু আমার মাধ্যমেই ওরা এই কাজটা জানতে পারলেন, এখন হয় কি শ্বশুরমশাই অনেক সময় বলেন, ওনার বন্ধুরা বলেন, হয়তো তাদের ফ্যামিলিতে এরকম অনেকে আছে, হয়তো আমার যার চেনাশোনা বন্ধুদের মধ্যে এরকম আছে, বোনের ফ্যামিলিতে কারুর এরকম হচ্ছে, মানে সবাই এখন বুঝতে পারে যে এইটা হয়, মানে আমার মাধ্যমেই ওরা সেটা জানতে পেরেছে। একদিনও হয়তো সেটা বুঝতো, কোথাও যাবার জায়গা বুঝতে পারতো না, আজকে ওরা বলতে পারে যে আমার কাছে আসতে পারে বা আমাদের সংস্থায় আসতে পারে। কাজে আমি কিন্তু সব ফ্যামিলি বলুন, বন্ধুবান্ধব যেখানে থাকি সেখানে
সব জায়গায় এন্টায়ারলি। তারপরে তো আমার যে অল বেঙ্গল মেন্স ফোরামের ছেলেরা রয়েছেন সদস্য, তাদের বাড়ির সবাই সাপোর্টই পেয়েছি। আমি কিন্তু এটা কখনো বলতে পারবো না যে আমি কারুর কাছ থেকে ভীষণ অপোজ পেয়েছি, যে সে প্রশাসনই বলুন, মানে যে কোনো দলের নেতা নেত্রী বলুন, প্রশাসন, পুলিশ, আইনজীবী, আমি কিন্তু সাপোর্টই পেয়েছি সবসময়। আরেকটা কথা বলবো ম্যাম, যে আমরা শুনি যে যখন ডাইভোর্স হয়ে যায়, ডাইভোর্স হওয়ার পরে মেয়েরা কী করে, খরপোশের জন্য তার স্বামীর কাছে একটা ধরিয়ে দেয় যে আমাকে খরপোশ লাগবে, আমার বাচ্চার জন্য খরপোশ লাগবে। সেই জিনিসটা যদি মেয়ের ক্ষেত্রে হতে পারে, এমনও তো অনেক পুরুষ লোক আছেন যারা যারা কোনো আর্নিং সোর্স নেই, ওরা কেন খরপোশ চাইতে পারে না? এই ব্যাপারে আপনার কী মত? দেখুন, আপনি তো একটা সাংঘাতিক রেভলিউশনারি কোয়েশ্চেন করে ফেলেছেন। আমাদের তো এও লড়াই আছে। তবে হ্যাঁ, আপনাকে বলি, হিন্দু ম্যারেজ অ্যাক্টে এরকম কিন্তু আছে যে আপনি যদি আপনার হাজব্যান্ডের থেকে বেশি রোজগার করেন, তাহলে আপনার হাজব্যান্ড কিন্তু আপনার কাছে চাইতে পারে। কিন্তু ওই যে আমাদের ছেলেদের ইগো, তারা চাইতে পারে না। আমাদের অফিসে অনেকে আসে, হয়তো হিন্দু ম্যারেজ একটা বিয়ে হয়েছে বললেও হয়তো ছেলেটা কিছুই করে না, বউ হয়তো ভালো চাকরি করেছে, না দিদি আমার কিছু চাই না। মানে পুরুষ মানুষকে ইগোর বাইরেও বার করতে অসুবিধা তো। তবে এখানে কিন্তু দুরকম ব্যাপার আছে জানবেন। কিছু মেয়ে আছেন যাদের কিন্তু মেনটেনেন্সটা দরকার, হয়তো বাবার সংসারে গিয়ে উঠেছেন, দাদার সংসারে গিয়ে উঠেছেন, 5,000 টাকা পেলেও তাদের একটু সুবিধা হয়। কিন্তু এই যে বহু মেয়ে আছেন না, যাদের এটা দরকার নেই, যাদের কাছে আছে, যারা নিজেরা হয়তো চাকরি করেন, যাদের টাকা পয়সা আছে, তারাই এত মিথ্যেগুলো করছেন না, যার ফলে যেই মেয়েগুলোর হয়তো সত্যিই দরকার ছিল তারা আর কিছু পাচ্ছেন না, তারা ঘুরে বেড়াচ্ছেন সারাদিন। তাদের হয়তো কোর্টে সেভাবে যাবারও পয়সা নেই, কোর্টে ঘুরে বেড়াচ্ছেন। আর বাচ্চার মেনটেন্যান্সের ব্যাপারটা কিন্তু আলাদা, আপনাকে বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ডাইভোর্স হতে পারে, বাবা মায়ের কিন্তু কোনো দিন ডাইভোর্স হয় না। কাজে আপনার যদি বাচ্চা থাকে, বাবা হিসেবে আপনার কিন্তু এটা কর্তব্য সেই বাচ্চার খরচাটা দেওয়া। কেউ যদি ভাবেন আমি বাচ্চার খরচাটা দেবো না, অনেকে আছেন সেটা বন্ধ করে দেন, এটা কিন্তু আইনত তো অপরাধ বটেই, এবং এটা কিন্তু মানবিকভাবেও ঠিক নয়। বাচ্চার খরচাটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু করতে হবে। আমরা অনেক সময় আমরা কি ভাবি যে একটা সংসারের কর্ণধার বলবো, মেরুদণ্ড বলবো পুরুষ। সেই পুরুষ আজকাল নির্যাতিত হচ্ছে, বিভিন্ন কারণে ওরা না কোণঠাসা হয়ে পড়ছে, ওরা কারোর কাছে কিছু বলতে পারে না। মেয়েরা তো ঝট করে কারোর সামনে গিয়ে কোনো কিছুই বলে তাদের মনে, সব মেয়ে বলতে পারেন, বহু মেয়েও এরকম আছেন যে যারা পুরুষ মানুষ যেমন একেবারেই বলতে পারেন না, কারণ পুরুষ মানুষের ভেতরে না ওই যে একটা রবিনহুড অ্যাটিটিউড, আমি বাড়ির কর্তা, মানে বহুকাল ধরে পুরুষ, এই যে আমরা বলি না পুরুষতান্ত্রিক সমাজ, তার সবচেয়ে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ। যা পুরুষ মানুষকে শেখালো তুমি তো বাড়ির কর্তা, তুমি তো রবিনহুড, তুমি আবার তোমার আবার কী আছে লাগবে, তোমার কিছু লাগে না। কিন্তু এমন বহু মেয়ে আজও আছেন যারাও কিন্তু কোনো কথা বলতে পারেননি কোনো দিন, আজকেও বহু মেয়ে এরকম আছেন। কাজে এইভাবে হবে না। এই যে আমি বারবার বলছি না, 30-40% মেয়ে এত অপব্যবহার করছেন যার জন্য বাকি 70% মেয়ে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে হয়তো অনেক মেয়ে আছেন যারা কোনো দিন বলতে পারলেন না, তাদের কথা আজকে সবাই মিথ্যে বলে ধরে নিচ্ছে। মানে আপনি ধরুন আমাকে এখন জেনেছেন, তো আপনি এখন জেনেছেন যে এরকম একটা কাজ হয়, আপনার কিন্তু এখন 4টে মেয়ের কথা শুনে মনে হবে বাবা মিথ্যে কথা বলছে শিওর, এই যে নন্দিনীদি বলে এরকম, এও নিশ্চয়ই মৃত্যু। আগে কিন্তু আপনার এটা মনে হতো না। আবার ভারতবর্ষে জানবেন, আমি অন্য দেশের কথায় যাচ্ছি না, 10-15% পুরুষ মানুষের হাতে না সব কিছু, ক্ষমতা বলুন, টাকা বলুন, যা কিছু, এবং তারা সব কিছু করতে পারেন এই ক্ষমতা টাকার বিনিময়ে। তারা রেপ করেও বেরিয়ে যেতে পারেন, তারা বউকে পিটিয়ে খুন করেও বেরিয়ে যেতে পারেন। তার ফলে তারা কোনো দিন এটা ভেবেই দেখলেন না বাকি 85% কি 90% যে মধ্যবিত্ত সাধারণ পুরুষ, তাদের জীবনটা কি দুর্বিষহ। তারা কিন্তু এগুলো করে বেরিয়ে যেতে পারবেন না। তাই তারা কখনো বসে আর মনে করেন না যে আইনটা বদলানো দরকার, কারণ তারা ভাবছেন আমাদের তো সব আছে, আমরা তো সব পেয়ে যাচ্ছি, আইন ফাইন আবার বদলে কী হবে, পুরুষ মানুষের কোনো ঝামেলা নেই। কারণ উনি ভাবছেন যে ওনার কাছে তো সব আছে, উনি তো সব কিছু থেকে বেরিয়ে যাচ্ছেন। কাজে বাকি পুরুষ মানুষও তাহলে কি, বাকি পুরুষ মানুষ এটা ভাবার দরকার নেই। আর এই 30-40% মেয়েরও সেই অবস্থা। এনারা যা খুশি অপব্যবহার করছেন, তাতে বাকি 70% মেয়ে যে কী সমস্যায় পড়ে যাচ্ছেন। অফিসে বলুন আপনি ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট দিচ্ছেন, বাকি মেয়েদেরটা তখন অন্য লোক বিশ্বাস করবে না, হয় না তো এরকম, না হয়তো বটে। এই যে মিটু, আপনি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে মিটু কি হয় না, অনেক হয়েছে, কিন্তু এমন কিছু মেয়ে মিথ্যা কথা বললেন বাকিটা আর কেউ বিশ্বাসই করছে না। আর বাকি কিছু মেয়ে নিজেদের এমন প্রদর্শন করতে শুরু করেছেন, জামা কাপড় অর্ধেকের বেশি খুলে রিল বানাচ্ছেন, যে পোশাকে নানান জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছেন, তারপরে তাদের না বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখুন, আজকে আমি বলে না, আমি এই কাজটা কেন, আপনি তো এই কাজটা করেন না, কিন্তু আপনি যখন ওরকম একটা খোলা মেয়েকে দেখেন না, আপনার কিন্তু সেই মেয়েটা যদি ভালো হয়, আপনার না এটা বিশ্বাস হবে না। আপনি ভাবেন এরকম একটা পোশাকে যে মানে পাবলিক প্লেসে আসতে পারে, সে তো সবই করতে পারে। মেয়েরা না এই বোধটা হারিয়ে ফেলছেন ক্রমশ, যে এরকম একটা মেয়ে যদি এরকম একটা ড্রেসে রিল বানাচ্ছে ইনস্টাগ্রামে, তাহলে তো সে এমনিই সব কিছু করতে পারে, কারণ তার যে মন্তব্যগুলো তলায় আসছে,
অবভিয়াসলি আপনি পুরুষ মানুষকে দেখাবার জন্যই নিশ্চয়ই করছেন, মেয়েদের দেখাবার জন্য তো করছেন না। এটা তো পুরুষ মানুষদের প্রভোগ করার জন্যই কাজটা করা হচ্ছে। এবার তার নিচে যে মন্তব্যগুলো আসছে, তাহলে আপনি কি তখন কি ভাবতে পারবেন যে এই মেয়েটি ভালো? তাহলে যারা এগুলো করছেন আপনারা এগুলো বুঝতে পারছেন, তারপরে আপনি এক্সপেক্ট করছেন লোকে আপনাকে সম্মান করবে, আপনি পাড়ায় বেরোলে ভীষণ লোকে ভালো চোখে তাকাবে না। এবার আপনারা চাইছেন আপনারা এগুলোও করবেন, অথচ পুরুষ মানুষ তাকাবে না, বাজে কথা বলবে না, দুটো একসঙ্গে হবে না। হয় আপনি এগুলো করুন, যে যা বলছে সেটা আপনাকে মেনে নিতে হবে, আর না হয় আপনি থাকুন। আজও কি ভালো মেয়ে নেই? বহু আছেন। আর আমরা তো সেই সমাজে ধরুন আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, বিজ্ঞানী, বিজনেস ওম্যান, তাদেরকে তো মডেল করলাম না আমরা তো। বাকি মিডিয়ারও বিশেষ করে এদের দেখলেই ক্যামেরা নিয়ে দৌড়ে চলে যাচ্ছেন, যারা এরকম অর্ধনগ্ন হয়ে ঘোরাঘুরি করছেন। তা দোষটা তো আমাদেরও কম নয়, আমরা তো এদেরকেই রোল মডেল বানাচ্ছি। এবার অশিক্ষিত মেয়ে যারা সব কিছু, তারা তো ভাবছে ওরম করলেই তাহলে তো মিডিয়া দৌড়ে আসে, তাহলে আমার ওরমই করা উচিত। কারণ আমরা তো ওনাদেরকে রোল মডেল করলাম না। যদি ওনাদের করতাম তাহলে দেখতেন ওনাদের প্রতি মানুষের আগ্রহ তৈরি হতো। আজকে আমাদের এত এত বিজ্ঞানী, স্রোতে এত এত, এই যে সমস্ত ডিফেন্সে এত এত মেয়েরা কাজ করছেন, এত ডক্টর, এত লয়ার, এত ইঞ্জিনিয়ার, এত লেখিকা, আরও কত কত কিছু আছে, এত বলার শেষ হবে না। বা এই যে আজকে আমাদের বাড়িতে বাড়িতেও বহু মেয়েরা তো এখনও আছেন যারা সংসার টানছেন, চাকরি করছেন, সংসারে কন্ট্রিবিউট করছেন, কই তাদের তো আমরা রোল মডেল ভাবছি না। তাই জন্য গণ্ডগোল সব পাকিয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলছি যে মেয়েরা যখন নির্যাতিত হয় তখন ওরা কিন্তু পট করে একটা স্টেপ নিয়ে নেয় যে স্টেপ কেন নিতে পারেন, কারণ ওনাদের জন্য আইনটা করা হয়েছে। আইন না থাকলে আমি বলছি কি যে ওই পুরুষদের আপনি কি বলতে চান বা কিভাবে জাগ্রত করতে চান যারা কিছু বলতে পারে না? না দেখুন, এখানে একটা ব্যাপার আছে, ছেলেদের জন্য তো এমনি আইন নেই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমরা এই জন্য সব জায়গায় আমাদের অফিসেও যখন ছেলেরা আসেন, ত্রিপুরাতেও আমাদের কিছু ছেলেটেলেরা আছেন, আমি সবাইকে একটা বলতে চাই, ধরুন আপনার ওয়াইফ চলে গেলেন, আজকাল তো খুব এটা হয়, আপনাদের কিন্তু প্রথম কাজ আপনাদের যে থানা, লোকাল থানা, মানে আপনি যে থানার আন্ডারে পড়েন সেখানে কিন্তু আজকাল কিন্তু মেল করার বিরাট সুবিধে, সবার মেল আইডি আছে সব থানার। আর না তো নিজে, তারপরে বলেন কি সে দিদি থানা নিল না, আরে আপনাদের নিজেদের যাওয়ার দরকার নেই তো, হয় মেল করুন না রেজিস্টার্ড উইথ এডি করে জানিয়ে দিন যে আমার ওয়াইফ অমুক দিন অমুক সময় অমুক তারিখে বাড়ি ছেড়ে চলে গেছে। ওটা কিন্তু জিডিও নয়, এফআইআরও নয়, জাস্ট একটা ইনফরমেশন জানিয়ে দিন। আর যদি কাউন্সিলরের ব্যাপারটা থাকে তাহলে কাউন্সিলরকে একটা চিঠি দিয়ে জানিয়ে দিন যে আমার ওয়াইফ অমুক দিন থেকে আমার সঙ্গে আর থাকছেন না, যাতে পরবর্তীতে উনি কেসটা করলে তাহলে সুবিধেটা হয়ে যায়। আপনারা তো কিছুই সেগুলো করেন না। মানে সাধারণ সাধারণ বিষয়গুলো করতে গেলে আপনার, ধরুন আপনার বাড়িতে আপনার ওয়াইফ আপনার মাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছেন, আপনার মাও কিন্তু গিয়ে ডিভির কেসটা করতে পারেন, কিন্তু ওই পুলিশে যাব যদি সব কিছু, না সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, না বাড়ির বউয়ের সম্বন্ধে পুলিশ, কিন্তু বাড়ির বউ তো আপনার সম্বন্ধে বলতে যাচ্ছে, তার তো লজ্জা করছে না, তাহলে আপনার যেতে প্রবলেমটা কোথায়? আমাকে কত থানার মহিলা ওসিরা বলেন, আচ্ছা বলো তো যে শাশুড়িরা গিয়ে কেন করে না বউয়ের সম্বন্ধে ডিভি, কেন করে না? প্রবলেম কিন্তু সব জায়গাতে আছে। ছেলের বাড়ি না লাস্ট অবধি ভেবে চলছে কি বলুন তো, যে ও সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছু ঠিক হয় না। আমি মেয়েদের জন্য একই কথা বলবো, যে এই মেয়েরা পড়ে পড়ে মার খান না, তারা ভাবেন একদিন সব ঠিক হয়ে যাবে, কোনো দিন ঠিক হয় না, তাদের জীবন ওইভাবেই বয়ে যায়। ছেলেদের ক্ষেত্রেও সেম, অনেক ছেলে আমার কাছে আসে, দিদি গায়ে হাত তুলছে বউয়েরা, তার মায়ের গায়ে হাত তুলছে, ছেলেরা ভাবছে একদিন সব ঠিক হয়ে যাবে। আবার সেই মাঝখানে বাচ্চার ব্যাপারটাও আছে, ছেলেদেরও কিন্তু একই ঘটনা, মেয়েরা এরকম শুধু নয়। আমি এই কাজ করতে না এলে জানতে পারতাম না ছেলেরা বাচ্চার জন্য কী না করতে পারেন। বাচ্চাটা আছে দিদি, আরে বাচ্চাটা আছে তো আপনার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে মশাই, তার কি হবে? এ বাচ্চা বড় হলে আপনাকে দেখবে নাকি? আপনাকে ওটাই শিখবে। আমাদের কাছে এরকম এসছে তো, সেদিন একটি ভদ্রলোক এলেন, ক্লাস 8-এর ছেলে স্টিলের চেয়ার দিয়ে পিটিয়ে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আমাদের ছেলেরা থানায় ফোন টোন করে ওসিকে দিয়ে ছাড়ালো। আরেক ভদ্রলোক এলেন, 21 বছরের ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। উনি এতদিন কী ভাবছিলেন, ছেলে নাকি বড় হলে ওনাকে দেখবে, তাই জন্য উনি ওনার এরকম ওয়াইফকে এতদিন ধরে সহ্য করেছেন। আরে এরকম করে কিছু হয় না, এসব বদলায় না কোনো দিন। মেয়েদের জন্য একই কথা বলি কিন্তু আমি, যে একটা সম্মানজনক জীবন নিয়ে বাঁচার চেষ্টা করুন। ছেলেদেরকেও একই কথা বলতে চাই, এই যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি ছেলের বাবা মায়েদের, না বাবু কিছু বলিস না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয় না, কোনো দিন হয় না। তো ছেলেদের, পুরুষ মানুষরা না ভীষণ কোণঠাসা হয়ে পড়ছে মেয়েদের কারণেই। মেয়েদের কেউ কেউ বলতে পারে, কেউ কেউ বলতে পারে না। তবে একটা কথা কি বলুন তো, ওরা না সবসময় ভাবে কি যে আমার উপর দায়িত্ব, আমার মার দায়িত্ব, বাবার দায়িত্ব, সন্তানের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব, তো বউয়ের দায়িত্বটাও আমি নিচ্ছি। সেই জায়গায় হবে না, আমার বউয়েরও সেই দায়িত্বটা থাকতে হবে। তুমি একা দায়িত্ব নিয়ে কতদিন টানবে, তারপরে আলটিমেটলি আত্মহত্যা করতে যাও তোমরা। সে দায়িত্ব নিয়ে তো তারপরে টানতে পারো না তো। হ্যাঁ, সেই জিনিসটাই তো হচ্ছে, ওরা কিছু বলতে পারছে না, তো এই আত্মহত্যার পথটাই বেছে নিচ্ছে। এটা তো কোনো রাস্তা হতে পারে না।
তুমি আত্মহত্যা করলে তোমার জন্য কোনো শহীদ বেদি বানানো হবে না। তোমার বউও তোমার সম্পত্তিতে ভাগ বসাবে কি অন্য কাউকে বিয়ে করে নেবে, কষ্টে পড়বেন তোমার বাবা মা, সারাটা জীবন মনে থাকবে যে একটা ছেলে আমার ছিল, চলে গেল। আর কারোর কিছু হবে? আত্মহত্যা কোনো পথ হতে পারে না। তাকে লড়াই করবো। আর আমি ছেলেদেরকে একটাই কথা বলতে চাই, মাথা উঁচু করে বাঁচুন। যে অন্যায় করেননি সে অন্যায়ের জন্য কিছুতেই মাথা নিচু করবেন না, কিছুতেই মাথা নিচু করবো না। সে অন্যায়ের জন্য লড়বো, যতদূর যাবো লড়বো। না লড়ার তো কিছু নেই, লড়বো। কী আছে, যদি অন্যায় না করে থাকি ঠিক লড়বো। আমি আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাইছি, হ্যাঁ, যে আপনি কোন ব্যাপারটা থেকে ইন্সপায়ার হয়েছেন যে আপনি এই ম্যাটারটা মানে এই বিষয়টা নিয়ে এগোবেন? এবং আমি কলেজ লাইফ থেকে এরমই ছিলাম, এবং কলেজেও ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব দেখি ছেলেরা না মা আর বউয়ের মাঝখানে স্যান্ডউইচ, মাকে রাখি না বউকে রাখি। এবং মায়েদেরও কিন্তু অনেক দোষ আছে। আমার কাছে এসে গতকালও একটি ছেলে বলেছে, দিদি আমি দেখি তো আমার মায়েরও কিন্তু প্রচুর দোষ আছে। এবং অনেক মাই আছেন ছেলের বউয়ের মধ্যে ঘর সংসার করতে দিতে চান না। মেয়ের মায়েরা যেমন আছেন ঘর করতে দিতে চান না, বহু ছেলের মাও আছেন যারা জানি না ছেলে আর বউয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠে সংসার হোক। মানে উনি ভাবেন তাতে ওনার সিকিউরিটি নষ্ট হবে। ছেলের বউ চলে গেলে উনি বোধহয় খুব আনন্দ পান যে বাবু আবার ফেরত এলো আমার কাছে। ছেলের মায়েরও প্রচুর ভূমিকা আছে এর মধ্যে। কাজে এরকম না, আমি ছোটোবেলা থেকে এগুলো দেখতাম চারপাশে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমার ফ্যামিলিতে দূর দূর অব্দি এরকম কিন্তু কোথাও কিছু নেই। কিন্তু বন্ধুবান্ধব দেখেছি সব থেকে। আমি ভাবতাম বহুদিনই, প্ল্যাটফর্ম অনেক পরে পেলাম 2017 শেষের দিকে, তারপরে সেখান থেকে কাজ করা শুরু। আপনি কি মনে করেন জেন্ডার নিউট্রাল ল আর মেন্স কমিশনের মধ্যে কোনটা বেশি দরকার? দেখুন, জেন্ডার নিউট্রাল ল মানে আইনটা কিন্তু কঠিন কাজ। হ্যাঁ, মানে আইনের জন্য 15টা রাজ্যের সাইন লাগে, অনেক রকম, এখানে পাস করানো ওখানে পাস করানো, সব অনেক একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এতে একটা মেন্স কমিশন কিন্তু অনেক সোজা বিষয়। আর মেন্স কমিশন একটা এমন বিষয় যেখানে পুরুষ মানুষ কিন্তু গিয়ে অভিযোগ জানাতে পারবেন, যেরকম ওমেন্স কমিশনে জানানো যায়, চাইল্ড কমিশনে জানানো যায়। কাজে আমাদের সবারই এখন মনে হয়, যেটার জন্য আমরা লড়েও যাচ্ছি, একটা মেন্স কমিশন খুব জরুরি হলে অন্তত পুরুষ মানুষের একটা কথা বলার জায়গা হবে। কারণ দেখুন, আমরা সংস্থা হিসেবে রেজিস্টার্ড, কিন্তু আমরা তো গভর্নমেন্টের স্বীকৃত নই। যে আজকে বছরের শেষে এনসিআরবি ডেটা যখন বেরোয় না, দেখবেন যে এবছর গার্হস্থ্য হিংসায় এত মহিলা আক্রান্ত। আপনি কোথা থেকে বলছেন এ কথা? আপনি তো জানেনই না কত পুরুষ আক্রান্ত। বলছে বেড়েছে আর কমেছে, কিসের হিসেবে এই তুলনা এলো? আপনারা তো জানেনই না মশাই কত পুরুষ আক্রান্ত। কে বলতে পারে পুরুষের সংখ্যা ছাড়িয়ে যাবে না মহিলার সংখ্যাকে? আপনারা তো কোনো দিন জানতেই চাইলেন না। আর আমাদের কাছ থেকে আপনারা ডেটা তো নেন না। আপনি যদি আমার অফিসে গিয়ে বসেন, আমি 1 মিনিটে আপনাকে বলে দেবো জুন মাসে এই পর্যন্ত আমার কাছে কতজন এসেছে। এই সবে আজকে জুনের 7 তারিখে আমি বলে দেবো আপনাকে। তাহলে ওনারা তো আমাদের থেকে ডেটা নেন না যে কত লোক আসছে। তাহলে আপনারা কিসের ভিত্তিতে এই তুলনা টানছেন যে বেড়েছে আর কমেছে? আগে তো আপনারা একটা মেন্স কমিশন করুন, সেখানে ছেলেদের কমপ্লেন জমা পড়ুক, সেই দিন তো বছরের শেষে গিয়ে তুলনা হবে যে গার্হস্থ্য হিংসায় কারা বেশি আক্রান্ত ছেলে নামে। তারপরে আইন আসবে। আর কী হয় বলুন তো, মেন্স কমিশন হলে একটা ডেটা আসবে, একটা স্ট্যাটিস্টিক্স আসবে, সব আসবে, তখন আইনটা অনেক সহজ হবে আনা। আপনাকে আমাদের চ্যানেলে এসে পুরুষদের অধিকার নিয়ে বলার যে এই মূল্যবান বক্তব্য আপনি রাখলেন আমাদের কাছে, আমরা অনেক তাতে শিক্ষা পেলাম এবং অনেক কিছু জানতে পারলাম। সত্যি পুরুষরা আজকে কতটাই নির্যাতিত সেটা কিন্তু অনেকের চোখেই পড়ে না। না দেখুন, আমি একটা কথা বলি, পুরুষরা আজকে বলে না, পুরুষরা আজীবনই নির্যাতিত এরমই ছিলেন। আপনি পুরনো অনেক বাংলা সিনেমা দেখবেন, 7 পাকে বাঁধা নিশ্চয়ই ভুলে যাননি। সুচিত্রা সেনের সংসার কীভাবে ভেঙে গেল তার মায়ের জন্য, কিন্তু তার বাবা কিন্তু নীরব। আরও অনেক ছবিতে দেখবেন, আরও অনেক হিন্দি সিনেমাতেও বাবারা নীরব, মায়েরা একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছেন। তাহলে তখনও এরমই ছিল। আসলে কি বলুন তো, এটা নিয়ে ভাববার দরকার কেউ বোধ করেননি। আজকে আমরা যেহেতু কিছু অনেক সংস্থা কাজ করি ভারতবর্ষ জুড়ে, এটা নিয়ে একটা কথাবার্তা চলছে, সেই জন্য এটা সামনে এসছে। কিন্তু এই নির্যাতন কিন্তু পুরুষ মেয়েদের ওপরেও যেমন ছিল, পুরুষের ওপরেও কিন্তু চিরকালই ছিল না এমন নয়। এক একটার এক একটা রকম ধরন। আজকেও যে এই যে সবাই বাল্যবিবাহ বলে না, রাজস্থান হরিয়ানায় কিন্তু বহু বাচ্চা ছেলেকে জোর করে নিয়ে বিয়ে করিয়ে দেওয়া হয়, সেই নিয়ে কিন্তু কথা হয় না। এই যে হিউম্যান ট্রাফিকিং বলতে আমরা ভাবি মেয়েদের ট্রাফিকিং, বাচ্চা ছেলে যে এদেশ থেকে কী পরিমাণে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে, সে পশ্চিম এশিয়ার উটের দৌড়ে হোক, বিহারের গন্ডা ডান্সে হোক, বা বিদেশে কাজ করাবার জন্যে হোক। এই যে এত শিশু শ্রম নিয়ে আমরা কথা বলি, চাইল্ড লেবারে বেশি এফেক্টেড তো ছেলেরা, মেয়েদের থেকেও অনেক বেশি এফেক্টেড ছেলেরা। তো আমরা সেগুলো নিয়ে না কখনো কথা বলি না। বাচ্চা ছেলেরা পর্নোগ্রাফিতে, পিডোফিলিয়ায় কীভাবে এফেক্টেড, কিন্তু আমরা না কথা বলতে চাই না সেটা নিয়ে কখনো। অথচ পক্সো কিন্তু ভারতবর্ষের 2টি জেন্ডার নিউট্রাল আইন, তার মধ্যে একটি পক্সো, একটি অ্যাসিড অ্যাট্যাক ভিকটিম। ভারতবর্ষে যে 37% পুরুষ মানুষ অ্যাসিড অ্যাট্যাক, সেটা কজন জানেন? কেউ জানেন কি? জানে না। এবং তাদের কিন্তু অনেকে আবার তাদের প্রেমিকারাও অ্যাসিড মেরেছে, এরকমও আছে। কিন্তু মানুষ ধরে নিচ্ছেন অ্যাসিড মারা মানেই নারী, ছেলেরা মারছেন আর মহিলারা আক্রান্ত। না, এই কিছুদিন আগে 2টি ছেলেকে কম্পেনসেশন পাওয়ানো হলো।
সে দুটি ছেলের মধ্যে একটি ছেলেকে তাদের এক আত্মীয় মেরেছিলেন ওই জমি জমা সংক্রান্ত ব্যাপারে, একটি ছেলেকে কিন্তু তার প্রেমিকা মেরেছিলেন। তো ঘটনা অনেক। আজকে আমরা সবসময় প্রস্টিটিউশন নিয়ে যে কথা বলি, প্রস্টিটিউশন মানে আমরা বুঝি মেয়ে যৌনকর্মী। কে বললো ছেলে যৌনকর্মী ভারতবর্ষে কী পরিমাণ, কারোর কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই এ নিয়ে। আমার কথা সেটা নিয়ে কিন্তু কোনো কথা না, চাকতেই পারেন। মহিলারা এম্পাওয়ার হচ্ছেন, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তারা কেন সেক্স ওয়ার্কার ডাকবেন, এটা বড় কথা না। কিন্তু আমার কথা এই সেক্স ওয়ার্কারদের স্বাস্থ্য নিয়ে কেন কথা হবে না? তাহলে তাদের স্বাস্থ্য নিয়েও কথা হোক, তাদের রেগুলার চেক আপের ব্যবস্থা হোক, তাদের সব কিছুর ব্যবস্থা হোক। কথা কিন্তু এই জায়গাগুলোতে আসলে কেউ, আমরা না কান্ট্রি হিসেবে এখনও যথেষ্ট ম্যাচিওর বা ডেভেলপ নই, এটাই একটা চিন্তার আর দুঃখের। আমরা এখনও ভীষণ মান্ধাতার আমলে পড়ে আছি। এই জন্যে ওই ডিজিটাল ইন্ডিয়া সব ঠিক আছে একদিকে, কিন্তু আরেকদিকে আমরা ভীষণ মান্ধাতার আমলে পড়ে আছি। আমাদের চিন্তাভাবনা একটু এগোয়নি, এখানে গণ্ডগোল সব। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। নিউজ নাওয়ের যে বিশেষ অনুষ্ঠান শুধুমাত্র পুরুষ এবং নারীদের জন্যই নয়, তবে হ্যাঁ, পুরুষদেরকে তো অবশ্যই জাগ্রত হতে হবে, কারণ এখনও পুরুষরা লাঞ্ছিত। তো আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।